আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এই ভিডিওটি হচ্ছে লেকচার 25, যার তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এই ভিডিওর মাধ্যমে তুমি শিখবে। তো এই মুহূর্তে তোমাকে যেটা করতে হবে, খাতা নিতে হবে, কলম নিতে হবে এবং এই শীটটা যারা নিয়েছো এই শীটটা হাতে নিতে হবে। এই শীটের মধ্যে দেখো 23, 24 গত দুইটি ভিডিওতে আমি আলোচনা করেছি। এখন হচ্ছে লেকচার 25 এবং পেজ নাম্বার হচ্ছে 7, শীটের 7 নাম্বার। যদি তোমার কাছে শীট না থাকে তাও তুমি পুরো অঙ্কটি বুঝে নিতে পারবে আশা করি। আর শীট যদি না থাকে তাহলে তুমি কালেক্ট করে নিতে পারো, আর এজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে সহজে করা যায়, আর এটা আসলে কিভাবে শিখলে খুব সহজ হয়, পরীক্ষায় পূর্ণ নম্বরটি পাওয়া যায়, কিভাবে সম্ভব, এজন্য পুরো ভিডিও তোমাকে দেখতে হবে। কারণ পুরো ভিডিও না দেখলে তুমি সহজ প্রক্রিয়াটা শিখতে পারবে না। পূর্বের ভিডিওগুলো কি তুমি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে প্লিজ পূর্বের ভিডিওগুলো একটু দেখো। তো তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করব, এজন্য আমি চাচ্ছি প্রথমে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে, তারপর আমি সি প্রোগ্রাম করব। ওকে, তো আমি অ্যালগরিদমটা আগে না করে ফ্লোচার্টটা আগে করি, কারণ ফ্লোচার্টটা আগে যদি তুমি বুঝতে পারো তাহলে অ্যালগরিদমটা বুঝতে আরো সুবিধা হবে। সো আমি আগে ফ্লোচার্টটা করে নেই। প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম, তারপর আমরা ইনপুট নিব। আসলে আমাদের কিন্তু বলে দেয়নি নির্দিষ্ট করে যে কোনটি আমরা ইনপুট হিসেবে গ্রহণ করব। তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা নির্ণয় করব। তিনটি সংখ্যা, কোন তিনটি সংখ্যা সেটা কিন্তু আমাদেরকে বলেই দেয়নি। তো আমাদের যেহেতু তিনটি সংখ্যা বলে দেয়নি নির্দিষ্ট করে, তাহলে আমি কেন নির্দিষ্ট করে উত্তর বলবো? এজন্য আমিও তাদেরকে নির্দিষ্ট কোনো উত্তর দিব না। ওকে, পুরো ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। প্রথমে আমরা ইনপুট নিব। তো আমি আমার নিজের মতো করে তিনটি মান নিব, ইনপুট এ, বি, সি, তিনটি মান নিলাম, সিম্পল ব্যাপার। তারপর আমরা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তটা হচ্ছে আমরা প্রথমে যে কোনো দুটোর সাথে সিদ্ধান্ত নিব, মানে যে কোনো দুটোর মধ্যে কোনটা ছোট সেটা আগে সিদ্ধান্ত নিব। তো এখানে যেমন এ, বি, সি, তো আমি প্রথমেই এ এবং বি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা সিদ্ধান্ত নিব আগে। তো যেমন আমি এখানে বলতে যাচ্ছি যে ইজ এ লেস দেন বি। এখানে ইন্টারোগেটিভ সাইনটা তুমি যদি উপরে দিতে পারো সাইডে তাহলে ভালো হবে, মানে একই লাইনের মধ্যে আমি নিচে দিলাম। ওকে, দেখো ইজ এ লেস দেন বি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো যে আমি বলতে চাচ্ছি এ কি বি এর চেয়ে ছোট, অর্থাৎ আমি এ এবং বি এর মধ্যে কোনটা ছোট সেটা কিন্তু আগে নির্ণয় করতেছি। তো আমি সেটা আগে নির্ণয় করলাম যে এ কি বি এর চেয়ে ছোট। যদি এ ছোট হয় তাহলে এ আবার সি এর সাথে তুলনা করবে এবং সি এর সাথে তুলনা করে দেখবে যে এ আবার সি এর সাথে ছোট কিনা। তাহলে দেখো যদি ইয়েস হয় মানে হ্যাঁ হয় যে এ বি এর চেয়ে ছোট, তাহলে এ কার সাথে তুলনা করবে? সি এর সাথে। ওই যে বললাম প্রথমে দুটো তুলনা করব, তারপর যে ছোট হবে সে 3 নাম্বারটার সাথে তুলনা করবে। তাহলে এখানে বলবো ইজ এ লেস দেন সি। আগের বার চিহ্নটা ছিল এদিকে, এখন চিহ্নটা উল্টা দিকে, মানে পূর্বের ভিডিওটা তুমি হয়তো দেখেছো। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আর ছোট সংখ্যা একই রকম অনেকটা। তাহলে ইজ এ লেস দেন সি। যদি এখানে ইয়েস হয়, যদি এখানে ইয়েস হয় যে হ্যাঁ এ ছোট, তাহলে তুমি চিন্তা করে দেখো এ বি এর চেয়ে ছোট, আবার সেই এ সি এর চেয়েও ছোট। এখানে এ বি এর চেয়ে ছোট হয়েছে, তারপর আবার এ সি এর সাথেও ছোট হয়েছে, তার মানে কি প্রিন্ট এ, প্রিন্ট এ, প্রিন্ট এ। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি ছোট বড় সংখ্যা কি কিছু লিখবো নাকি শুধু প্রিন্ট এ লিখলেই হবে? দেখো আসলে আমরা কিন্তু তোমার অঙ্কের মধ্যে মানে প্রশ্নের মধ্যে লেখা আছে যে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ এখন এই অঙ্কের মধ্যে এই হোয়াইট বোর্ডের মধ্যে যা উত্তর বের হবে সবই কি ছোট সংখ্যা, সবই কি ছোট সংখ্যা। সো আমার এখানে বলার দরকার নেই স্মলেস্ট
মানে জায়গা নষ্ট হবে শুধু শুধু। তো তুমি লিখে দিতে পারো যে প্রিন্ট এ স্মলেস্ট, যেহেতু তুমি খাতার মধ্যে শুধু একটা অ্যান্সার করবা, আমার এখানে জায়গা ধরবে না, অ্যালগরিদম ফ্লোচার্ট জায়গা ধরবে না, এর জন্য আমি শুধু প্রিন্ট এ লিখলাম। তো এটা কোনো প্রবলেম না, প্রিন্ট এ দিলে ওরা বুঝে নেবে যে ছোট সংখ্যায় তো নির্ণয় করতেছে। তারপর আমরা ইনপুট এ বি সি, এর মধ্যে থেকে আমরা এ এবং বি এর সাথে প্রথমে তুলনা করলাম, তো এ ছোট হলো, সেই এ আবার সি এর সাথে তুলনা করে এখানেও ছোট, এজন্য প্রিন্ট এ। তারপর আমরা যেটা করব, যদি নো হয় তাহলে একটু খেয়াল করে দেখো, এ বি এর চেয়ে ছোট, সেই এ মানে এ তো এখন ছোট, এ এবং বি এর মধ্যে দুইটার মধ্যে কোনটা ছোট? এ ছোট, সেই এ আবার সি এর সাথে তুলনা করে সি ছোট, তার মানে কি সি সবার চেয়ে ছোট। এ বি এর চেয়ে ছোট আর এ এর চেয়ে ছোট হচ্ছে সি, তার মানে এখানে প্রিন্ট করবে কোনটা? সি কে প্রিন্ট করবে, তো প্রিন্ট সি। প্রিন্ট সি। ওকে, একটু ব্যাপারটা তুমি চিন্তা করো যে এ বি এর মধ্যে তুলনা করে যদি এ ছোট হয়, সেই এ যদি আবার সি এর সাথে তুলনা করলে সি ছোট হয়, তার মানে সি সবার চেয়ে ছোট, তাহলে এই যে সি, প্রিন্ট সি। তারপর প্রথমে যদি সিদ্ধান্তটা পরিবর্তন হয়ে যেত, অর্থাৎ এ বি এর সাথে তুলনা করে যদি নো হতো সিদ্ধান্তটা, নো মানে কি আমি কি বলতে চাচ্ছিলাম যে এ বি এর চেয়ে ছোট কিনা? না, এ ছোট না, ছোট কে? বি, এজন্য আমরা বি আবার সি এর সাথে তুলনা করব। নো হলে বি আবার সি এর সাথে তুলনা করব। দেখো, ইজ বি লেস দেন সি, ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। যদি ইয়েস হয় যে হ্যাঁ বি ছোট, মানে বি সি এর সাথে ছোট কিনা, তো বি সি এর চেয়ে ছোট, তাহলে প্রিন্ট করবে কি? বি। প্রিন্ট বি, প্রিন্ট বি, কারণ বি সবচেয়ে ছোট। ব্যাপারটা বুঝছো? এ বি এর সাথে তুলনা করে বি ছোট, এ বি এর সাথে তুলনা করে এ হেরে গেছে, এখন বি জিতছে আর কি। হ্যাঁ, বি ছোট। বি আবার সি এর সাথে তুলনা করে যদি হ্যাঁ হয়, মানে বি যদি ছোট হয়, তাহলে প্রিন্ট করবে কি? বি। তো দেখো, যদি নো হয়, মানে যদি বি ছোট হলো, এখানে এসে আবার বি এর চেয়ে সি ছোট হলো, তার মানে সি সবার চেয়ে ছোট। তো সি ছোট হলে আর নতুন করে প্রিন্ট করা লাগবে না। এই যে কানেক্টর, যেটা আমি শীটের মধ্যে দেখো দ্বিতীয় পেজ, মানে কভার পেজের পরের পেজে দেখো প্রথমেই কয়েকটা চিত্র দেওয়া আছে, ওখানে এই কানেক্টরটা দেওয়া আছে। তো এই কানেক্টরটা দিতে হবে, আর এই প্রবাহ দিকগুলো দিতে হবে তোমাকে, অবশ্যই প্রবাহ চিহ্নগুলো দিতে হবে যে কোন দিক থেকে কোন দিকে গেছে। যেমন এখানে কোন দিক থেকে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি এই চিহ্নটা দেওয়ার কারণে, তীর চিহ্নটা দেওয়ার কারণে। এবার কথা হচ্ছে যে আমরা প্রিন্ট এ, প্রিন্ট সি, প্রিন্ট বি, আমরা তিনটা উত্তর বের করছি, কারণ ওনারা নির্দিষ্ট করে কোনো উত্তর দেয়নি, এজন্য আমরাও নির্দিষ্ট করে বলিনি যে আসলে কোনটা ছোট। আমরা বলতে চেয়েছি যে তিনটা যে কোনোটা ছোট হতে পারে, অর্থাৎ আমরাও নির্দিষ্ট উত্তর দিব না, যেহেতু তারা আমাদের নির্দিষ্ট মান দেয়নি, তাহলে আমরা কেন নির্দিষ্ট উত্তর দিব? কমন ব্যাপার একবারে। তারপর আমরা তিনটা কিন্তু আলাদা আলাদা ইন্ড লিখতে পারবো না। তিনবার কি ইন্ড লেখা যায় একটা প্রোগ্রামের মধ্যে? এটা তো সিম্পল ব্যাপার, বোঝাই যায় যে আসলে 3-4 বার ইন্ড তো লেখা যাবে না, মানে ইন্ড মানে শেষ, তো শেষ তো 3-4 বার করা যাবে না, একবারই শেষ করতে হবে। তাহলে কি করব আমরা? বি এর ক্ষেত্রেও শেষ করব, সি এর ক্ষেত্রেও শেষ করব, এ এর ক্ষেত্রেও শেষ করব। এজন্য তিনটাকে একটা কানেক্টরের মাধ্যমে অ্যাড করলাম, এই যে কানেক্টর, এই যে কানেক্টর অ্যাড করলাম, তারপর এটা আমরা ইন্ড লিখলাম, এই যে ইন্ড লাস্টে। এই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম বলতে ফ্লো চার্ট। কিসের ফ্লো চার্ট? তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লো চার্ট। এবার চলো আমরা অ্যালগরিদম করি। আসলে অ্যালগরিদমটা অনেকটা সহজ বলা যায় যদি তুমি মনোযোগের সাথে ভিডিওটা দেখো। কোনো টেনশন নিয়ে ভিডিও দেখে আসলে লাভ নেই, তাহলে মনোযোগ নষ্ট হয়ে যাবে, মানে টেনশনের কারণে। টেনশন ফ্রি হতে হবে, প্রয়োজনে এক গ্লাস পানি খেয়ে নাও, তারপর পরের ভিডিও মানে পরের অংশটুকু দেখো, অ্যালগরিদম, তারপর আবার ফ্লো চার্ট, একটু টাফ হবে। ওকে, তো আমি যেহেতু পূর্বে বলে দিয়েছিলাম যে যদি কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করা হয় তাহলে তাকে বলা হয় কি? অ্যালগরিদম। আর যদি চিত্রের মাধ্যমে সমাধান করা হয়, প্রবাহ দিক এবং চিত্রের মাধ্যমে, তাহলে সেটা ফ্লো চার্ট। ওকে, তাহলে স্টেপ 1 এ আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম স্টার্ট। তারপর স্টেপ 2 এর ক্ষেত্রে আমরা ইনপুট নিব, ইনপুট এ বি সি, তিনটা ইনপুট নিলাম।
রাইট। তারপর স্টেপ 3 এর ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব। একটা সিদ্ধান্ত বলতে আমরা জিজ্ঞাসা করব যে ইজ এ গ্রেটার দেন গ্রেটার দেন হবে বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, লেস দেন উল্টা হয়ে যাবে চিহ্নটা, বি এবং এ সি এর চেয়ে ছোট কিনা। ব্যাপারটা আশা করি একটু হলেও তোমার মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এ বি এর চেয়ে ছোট কিনা, এ সি এর চেয়ে ছোট কিনা। অর্থাৎ আমরা প্রথমেই কিন্তু দুইটা সিদ্ধান্ত একসাথে দিয়েছি যে এ বি এর সাথে এবং এ সি এর চেয়ে ছোট কিনা। এ বি এর চেয়ে এবং এ সি এর চেয়ে যদি ছোট হয় তাহলে এ সবচেয়ে ছোট। সো স্টেপ 4 এ যে যদি ইয়েস হয় যে হ্যাঁ ছোট, মানে দুইটা সাথেই ছোট এবং এটা এন্ড দ্বারা এবং বোঝাচ্ছে, হ্যাঁ ইয়েস হয় তাহলে প্রিন্ট এ, মানে এ ছোট, প্রিন্ট করবে এ। যদি স্টেপ 4 এ যাও মানে 5 এ যাও, 4 এ তো ইয়েস হলে প্রিন্ট এ। যদি স্টেপ 5 এর ক্ষেত্রে যদি নো হয়, মানে যদি সিদ্ধান্তটা না হয় তাহলে এ যদি ছোট না হয় দুই জায়গায়, তাহলে বি অথবা সি কোনো একটা ছোট হবে, রাইট। তাহলে বি এবং সি এর মধ্যে ছোট কিনা, তাহলে সেটা আমরা জিজ্ঞাসা করব ইজ বি লেস দেন সি, বি কি সি এর চেয়ে ছোট। তখন আমরা স্টেপ 6 এ যে আবার যদি ইয়েস হয় প্রিন্ট কি হবে, বি, বি সবচেয়ে ছোট। সর্বোপরি যদি একদম নাই, মানে এখানেও যদি না হয় তাহলে স্টেপ 7 এ যে বলবে যদি নো হয় তাহলে প্রিন্ট সি। তাহলে দেখো আমরা প্রথমে প্রিন্ট করলাম এ কে, তারপরে বি কে, তারপরে সি কে। আমরা প্রথম সিদ্ধান্তে মানে একটা সিদ্ধান্তের মধ্যে বলে দিয়েছিলাম ইয়েস হলে প্রিন্ট এ, যদি নো হয় তাহলে আবার নতুন করে সিদ্ধান্ত নিবে যে আসলে পরের দুইটার মধ্যে কোন একটা ছোট, বি এবং সি এর মধ্যে। যদি এই সিদ্ধান্তের মধ্যে ইয়েস হয় তাহলে প্রিন্ট বি, আর নো হলে প্রিন্ট সি। তারপর আমাদের প্রোগ্রামটা ইন্ড হবে, 7, 8 এর ক্ষেত্রে ইন্ড হবে। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন জাগবে, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ ফ্লোচার্টটা মুছে দিলাম। এবার তোমার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে ভাই আপনি যে কাজটা করলে প্রিন্ট সি যখন হলো তখন ইন্ড হলো, তাহলে কি এই প্রিন্ট এ হলে মানে এ যদি ছোট হয় তাহলে কি আর ইন্ড করা লাগবে না, বি হলে কি ইন্ড করা লাগবে না? হ্যাঁ লাগবে। তো আমরা একটা প্রোগ্রামের মধ্যে 2-3 জায়গায় ইন্ড লিখতে পারবো না, এজন্য আমাদেরকে কি করতে হবে, আকার ইঙ্গিতে বোঝাতে হবে যে এইখানে গেলে ইন্ড, মানে এই ঠিকানাটা আমরা দিয়ে দেবো যে স্টেপ 8 এ তো ইন্ড, তাই না? তাহলে এ প্রিন্ট এ যখন হবে তখন গো টু স্টেপ 8, 8 নম্বরে তো ইন্ড, তাহলে আমাদের বারবার ইন্ড বলা লাগতেছে না, গো টু স্টেপ 8। আবার প্রিন্ট করছিলাম বি এর ক্ষেত্রে, তখন আমরা লিখবো গো টু স্টেপ 8। তাহলে দেখো যখনই আমরা প্রিন্ট করেছি, যখনই আমরা ছোট মান পেয়েছি, তখনই কিন্তু আমরা ইন্ড করার চেষ্টা করেছি, রাইট। এবং এটা একবারে সহজ একটা ব্যাপার, আশা করি মানে এখানে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি তুমি একটু মনোযোগের সাথে দেখো। এ হচ্ছে আমাদের অ্যালগরিদম। এবার আমাদের দাঁত ভাঙা উত্তর দিতে হবে সি প্রোগ্রামে। তো সি প্রোগ্রাম করতে গেলে প্রথমে আমাদের হেডার ফাইল লিখতে হয়। হেডার ফাইল কি হবে, ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড কোনীয় .h, ব্যাস। তারপর আমাদের মেন ফাংশন লিখতে হবে, অর্থাৎ main মেন ফাংশন। দেন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এই মানগুলো ইন্টিজার লিখব। হ্যাঁ, কোনো সূত্র যদি ব্যবহার করা না হয় তখন আমাদেরকে কি করতে হবে, ইন্টিজার লিখতে হবে। তো ইন্টিজার আমরা কি কি মান গ্রহণ করব, a b c, তারপর সেমিকোলন দিব। ওকে, এখন কথা হচ্ছে এর আগে প্রথম কিছু লেকচারে কিন্তু আমি আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা যেমন ইনপুট নিয়েছিলাম এ বি, আবার সাম যেটা নির্ণয় করেছিলাম সেটাও। আসলে দেখো এই অঙ্কে আমরা শুধু এ বি সি লিখলাম, বাট কি নির্ণয় করছি সেটা কিন্তু আমরা লিখিনি। হ্যাঁ, আমি সেটাও লিখেছি, কারণ এই অঙ্কে উত্তরও কিন্তু এ বি সি হবে। উত্তর কি এ বি অথবা সি হবে। তো এটাই ইনপুট,
এটাই আউটপুট, এজন্য এখানে নতুন করে যা নির্ণয় করতেছি তার কথা বলা লাগলো না, কারণ এটাই যা নির্ণয় করতেছি সেটাই হচ্ছে এটা, রাইট? তারপর দেখো প্রিন্ট এফ, enter the value of a, b, c, then inverted comma, then semicolon দিব। এখানে ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা, মাঝখানে কি লিখতে হবে? ইন্টার দ্য ভ্যালু অফ এ, বি, সি। অবশ্য শীটের মধ্যে খুব সুন্দর করে এগুলো লেখা আছে যা তুমি সহজে বুঝতে পারবে, এবং আমি যা করাচ্ছি শীটে কিন্তু হুবহু এভাবেই আছে, যা তোমার জন্য অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, তারপর আমরা স্ক্যান করব, SCAN, স্ক্যান এফ। আমরা এখানে যে কয়টা মান গ্রহণ করব সেই কয়টা %d লিখব, আর %d হচ্ছে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ। তো a b c তিনটা, এজন্য %d তিনটা দিব, %d। তারপর আমরা and a লিখব, and b লিখব, and c লিখব, সেমিকোলন দিব। এখন আমরা দুইটা সিদ্ধান্ত একসাথে নিব যে if a less than b, a less than c, ডান। যদি a b এর চেয়ে বড় হয় এবং a c এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি করব? প্রিন্ট f লিখব, printf %d is the smallest, then আমরা এখানে কি করব? যেটা উত্তর সেটা লিখব। তো আমার প্রথমবার উত্তর বের হবে কি? a কে প্রিন্ট করব আমরা, মানে a সবচেয়ে ছোট, তাই না? a কি সবচেয়ে ছোট, এটাই কিন্তু আমরা, তুমি এখানে লেকচার শিটের মধ্যে দেখবা যে এইভাবেই কিন্তু আমার হুবহু লেখা আছে। তো আমরা প্রথমে উত্তর বের হচ্ছে এই সিদ্ধান্ত অনুযায়ী a কি b এর চেয়ে ছোট, a কি c এর চেয়ে ছোট, a ছোট, তাহলে মানে a যদি দুই জায়গায় ছোট হয় তাহলে a ই তো সবচেয়ে ছোট, তখন প্রিন্ট করবে % d is the smallest and a। তো এখানে অনেকেই শুধু % d দিয়ে, মানে দুই ইনভার্টেড কমা দিয়ে % d, আমি এখানে দেখাচ্ছি, ইনভার্টেড কমা দিলে ইনভার্টেড কমা দিলাম, মাঝখানে জাস্ট % d দিয়া তারপর a দিলাম, এটাও কিন্তু হবে, এটাও কি হবে? এখানে এত বড় করে লেখার দরকার নাই, বাট আমি শীটের মধ্যে যেহেতু এভাবে লিখেছি এজন্য তুমিও চাইলে লিখতে পারো, কারণ শীট আর এটার সাথে মিলাতে হবে, না হলে তো তোমরা আবার কনফিউশনের মধ্যে পড়ে যাবা আসলে কিভাবে কি হতে পারে। আচ্ছা, অন্যথায় যদি অন্যথায় যদি আমাদের সিদ্ধান্তটা যদি এমন হয়, অন্যথায় যদি মানে a b এর থেকে a c এর চেয়ে ছোট না, তার মানে b এবং c এর মধ্যে কোন একটা ছোট, সো আমরা তখন লিখব else if, অন্যথায় যদি b c এর চেয়ে ছোট হয় তাহলে আবার b কে প্রিন্ট করবে, তখন লিখব কি আমরা? প্রিন্ট f %d is the smallest, দেন b কে প্রিন্ট করব। তারপর else, অন্যথায় কাকে প্রিন্ট করব? c কে প্রিন্ট করব, প্রিন্ট f %d is the smallest। আসলে আমরা কিন্তু বারবারই %d, অনেকেই ভাববে যে আমরা মানে ভাই আমরা বারবার %d is the smallest, মানে d কেমনে এবার স্মলেস্ট হয়? আসলে d স্মলেস্ট না, d বোঝাচ্ছে হচ্ছে এই যে c কে, d বোঝাচ্ছে এখানে b কে, d বোঝাচ্ছে এখানে a কে, এই মানগুলো আসলে পূর্ণ সংখ্যা। তো আমরা আছে না এমন অনেক সময় যে গাজী, কেউ গাজী, তো তাকে আমরা কি বলি? এই গাজী। আচ্ছা, কেউ হলো সর্দার, আমরা সর্দার, এই সর্দার। মোল্লা, বিশেষ করে মোল্লাদেরকে কিন্তু এই মোল্লা তুমি এদিকে এসো। তো এই যে আমরা কিন্তু পদবী, মানে তাদের বংশের যে পদবী ব্যবহার করি না, তো আসলে a এর পদবী হচ্ছে %d, ও পূর্ণ সংখ্যা। তো এই যে b এর পূর্ণ সংখ্যা, b একটা পূর্ণ সংখ্যা, এজন্য আমরা ওটার একটা পদবী ধরে ডাক দিলাম আর কি, % is the smallest। ব্যাপারটা আসলে বোঝাতে পেরেছি কিনা জানি না। ওকে, তারপর দেখো গেট ch, মানে আমাদের প্রোগ্রামটা শেষ করব, get ch। অনেকেই আবার এটা নিয়ে একটু প্রশ্ন করে যে আসলে বইয়ের মধ্যে তো গেট ch নাই, রিটার্ন থাকে, রিটার্ন 0। তোমার ইচ্ছা, তুমি বই থেকে এটা যদি বইয়েরটা পছন্দ হয় তাহলে ওটা ব্যবহার করতে পারো, আর যদি আমার এটা পছন্দ হয় তাহলে এটাও ব্যবহার করতে পারো, ইটস ডিপেন্ড অন ইউ, হোয়াট ইউ উইল রাইট।
দেন আমরা প্রোগ্রামটা এখানে ক্লোজ করব। তো এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে স্মলেস্ট সংখ্যাটা মানে ছোট সংখ্যাটা কিভাবে বের করতে হয় তার বিস্তারিত। আশা করি তোমার কাছে ভালো লেগেছে। আমার যে শীটগুলো আমি বারবার নেওয়ার কথা বলি, আইসিটি সকল অধ্যায় মানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা করে লেকচার শীট আছে এবং সেই শীটের মধ্যে আলোচনা করা আছে। সেই আলোচনাগুলো আবার ইউটিউবে আপলোড করা আছে। তুমি যদি এই আলোচনাগুলো পেতে চাও, মানে ইউটিউবের সবকিছু খুঁজতে অনেক কষ্ট হয়, শীটগুলোর মধ্যে সব অঙ্ক করা আছে। তুমি যেটা বুঝবে না পার্সোনালি সেটা কিন্তু চাইলেই শীট স্ক্যান করতে পারো। মানে স্ক্যান করলে তোমার জন্য সুবিধা হবে কি, সাথে সাথে ভিডিওটা চলে আসবে। আর তুমি যদি লেকচার শীটই না নিয়ে থাকো তাহলে স্ক্যানের কথা চিন্তা করে কি লাভ, পরের ভিডিওতে চলে যাও। আর শীটটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে। কারণ হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তুমি মেসেজ করলেও পেয়ে যাবে, সরাসরি ফোন দিতে পারো যে কিভাবে শীটটা পেতে পারি। শীটটা নাও, ডাউনলোড করে নাও, প্রিন্ট করে নাও, যেভাবে ইচ্ছা ফোনের মধ্যে রেখে দাও। তুমি প্রয়োজন অনুসারে স্ক্যান করবে। পরীক্ষার আগের দিন ঢাকা বোর্ড 2018 সালে প্রশ্নটা আগামীকালকের পরীক্ষায় সাপোজ তোমার আসবে, তুমি কি করবে? এই জন্য তোমার জন্য এই শীটটা তৈরি করা। ঢাকা বোর্ড 2019 কোথা থেকে পাবো খুঁজে? যাও শীটের মধ্যে দেখি তো ঢাকা বোর্ড 2019 কোথায় লেখা আছে। এই যে ঢাকা বোর্ড 2019। এখন দেখো এখানে পাশে একটা ছোট্ট স্ক্যান করা সিস্টেম আছে। তুমি খেয়াল করে হয়তো দেখতে পাবে যে এখানে এই যে ঢাকা বোর্ড 2019 স্ক্যান করা সিস্টেম আছে। তখন তুমি কি করবে, মোবাইল ফোন নাও। মোবাইল ফোন নিয়ে, মোবাইলে তো একটা স্ক্যানার থাকে তাই না, ইউটিউবে না, মোবাইলের একটা স্ক্যানার থাকে যা দিয়ে আমরা কিন্তু অনেক সময় ওয়াইফাই কানেক্ট করি একজনের ফোন থেকে আরেকজনের ফোনে, তাই না? তো এই স্ক্যানার আছে প্রত্যেকটা মোবাইলে। যদি তুমি না বুঝে থাকো স্ক্যানার, তাহলে যারা একটু মোবাইল সম্পর্কে বুঝে তাদেরকে জিজ্ঞাসা করো স্ক্যানারটা কি। স্ক্যান করবা, ঠিক এভাবে স্ক্যান করবা। একবার এই যে কিউআর কোড দেওয়া আছে, তুমি স্ক্যান করবা, দেন নিচে লেখা থাকবে গো টু ওয়েবসাইট, ওখানে ক্লিক করবা। তারপর দেখবা যে এই ভিডিওটা ঢাকা বোর্ড 2019 লেকচার 5 নাম্বার চলে আসবে। তারপর মনে করো তোমার দরকার হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10, কোথা থেকে পাবা, কিভাবে পাবা? পরীক্ষা সকালবেলা, পরীক্ষা রাতে, কিভাবে পাবা, খুঁজে কিভাবে কি? তাহলে ছোট্ট ভিডিওটা 10 মিনিটের ভিডিও দেখলে আর কখনো কোনোদিন কোনো প্রবলেম থাকবে না। তাহলে কিভাবে পেতে পারি? এখন এই যে লেকচার 10, এখানে কিন্তু লেখা আছে লেকচার 10। তারপর তুমি কি করবা, কুমিল্লা বোর্ড 2019, এই যে সাইটে ছোট কিউআর কোড দেওয়া আছে, মানে প্রত্যেকটা লেকচারের পাশে একটা কিউআর কোড দেওয়া আছে। তুমি কিউআর কোডটা মোবাইলে কিউআর কোডে প্রবেশ করো, দেন দেখো কিউআর কোডে জাস্ট এটা ক্যামেরার মধ্যে আনো, তারপর স্ক্যান করো, স্ক্যানে চাপ দাও, তারপর গো টু ওয়েবসাইট, হ্যাঁ লেখো, তারপর দেখো যে হচ্ছে তোমার এই যে এই ভিডিওটা চলে আসবে ইউটিউবে, মানে আমার ভিডিওটা চলে আসবে। তাহলে এখানে কিন্তু খালি এই এক পেজ না, আমি দেখাচ্ছি একবার প্রত্যেকটা পেজে, একবার এই যে 3 নাম্বার পেজে দেখো এই যে স্ক্যানার, এই স্ক্যানার সব জায়গায় আছে। 4 নাম্বার পেজ সব পেজেই আছে, মানে সব প্রত্যেকটা লেকচার, এই যে লেকচার 12, লেকচার 13 যেটা ইউটিউবে কিন্তু লেকচার আকারে আছে। সো তোমার জন্য 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 1, 2 সহ সবগুলোই তো তোমার জন্য প্রয়োজনীয়, তাই না? তাহলে এই লেকচার শিটটা দয়া করে এখনই কালেক্ট করে নাও। কিভাবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমার পেজ থেকে হোক আমাকে নক দাও, শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে তোমার জন্য অনেকটাই, মানে শুধু উপকার বললে হবে না, অনেক অনেক উপকৃত হবে তুমি। এবং এই যে এখন যেমন এই ভিডিওটা দেখার পর বললে যে ভাইয়া অনেক সুন্দর বুঝলাম, এই সেই, আর পূর্বের ভিডিওতে কোথাও বুঝি নাই, অনেক ভিডিও দেখছি, অনেক ঘাটাঘাটি করার পর আপনার ভিডিওটা পেয়েছি। আশা করি এই শীটটা নেওয়ার পরে তুমি তখনও বলবে যে ভাইয়া আসলে অনেক উপকৃত হয়েছি এবং পরীক্ষার মধ্যে আমার কোনো টেনশন নাই। আগামীকালকে পরীক্ষা, মানে 1 ঘন্টা পর পরীক্ষা, আমি এখন স্ক্যান করে দেখি এই লেকচারটা দেখি, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট আসার কথা, আসতে পারে, তখন কিভাবে দেখবা? স্ক্যান করো, চলে আসবে। তাহলে তোমার জন্য সুবিধা না? প্লিজ যারা শীট নাও নাই, প্লিজ প্লিজ আমি হার্ডলি রিকোয়েস্ট করব এখনই, মানে কোনো ভয় করার কিছু নাই যে আমাকে ফোন দিলে কি হবে বা ইমোতে হোয়াটসঅ্যাপে নক দিলে কি হবে, কিছুই না। ভিডিওটা দেখছো তো নক দাও, শীট নিয়ে নাও দ্রুত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। এবং এই ভিডিওটি কেমন লাগলো তা তুমি তোমার কমেন্টে মতামত করতে পারো, কমেন্ট করে তুমি তোমার মতামত করতে পারো। এবং ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারো। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।